আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো কোথা থেকে ফোন কেনা উচিত। এই প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা না বললেই নয়, মেইনলি আমি বুঝেছি যে আপনারা বুঝতে চাচ্ছেন যে আনঅফিশিয়াল ফোন আসলে কোথা থেকে কিনবো বা কোন দোকান থেকে কিনবো। এক্স্যাক্টলি আমি কোনো দোকানের নাম হয়তো বা আমি আজকের ভিডিওতে বলবো না, বাট যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আপনি ট্রাই করেন আপনি যেই এরিয়াতে থাকেন বা যে শহরে থাকেন বড় কোনো শপিং মল থেকে কিনতে, বা ঢাকায় যদি থাকেন বসুন্ধরা সিটি রয়েছে, যমুনা ফিউচার পার্ক রয়েছে, এইসব মার্কেট থেকে কিনতে। তার প্রধান কারণ হলো মানলে এত পপুলার দোকানগুলো থেকে নিতে বলছি, কারণ আপনি যে আনঅফিশিয়াল ফোনটা কিনবেন এমন দোকান থেকেই কেনা উচিত যেই দোকানে অলরেডি ফোনের অনেক কালেকশন থাকে। আদারওয়াইজ যে বিষয়টা হয়, নর্মালি ফোনগুলো কিনলে মানে আনঅফিশিয়াল ফোনে তো এমনি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই থাকে না, বাট 7 থেকে 10 দিনের কিন্তু একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নর্মালি আনঅফিশিয়াল ফোন যারা সেল করে তারা দিয়ে থাকে। তার কারণ হলো তাদের কাছে প্রচুর আনঅফিশিয়াল ফোন থাকে, তখন তারা ওয়ারেন্টি দিলে বা গ্যারান্টি দিলে আপনার যদি প্রবলেম হয় চেঞ্জ করে আপনি অন্য একটা ফোন নিতে পারবেন। বাট নর্মাল বা এলাকার ছোটোখাটো দোকান থেকে নিলে দেখা যাবে তাদের কাছে ওইভাবে ফোন কালেকশন নাই। সো তখন কিন্তু আলটিমেটলি আপনার ফোনের সমস্যা আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আপনি যদি পরিচিত হয় সেক্ষেত্রে আপনার ছোটো দোকান থেকে নিতে পারেন, বাট অলওয়েজ ট্রাই করবেন যেই দোকানে অনেক কালেকশন আছে বা যেই দোকানে প্রচুর আনঅফিশিয়াল ফোন সেল করে, বা ঢাকার মধ্যে যদি বড় বড় মার্কেটগুলো বা আপনার এরিয়াতে যদি আপনার বড় বড় মার্কেটগুলো কাছাকাছি থাকে সেখান থেকে নেওয়ার জন্য এটা আপনার জন্য ভালো হবে। আর সবার শেষে একটা কথা বলে রাখি, আনঅফিশিয়াল ফোন এখন কিনে নিয়ে কোনো সমস্যা নেই। কিছু প্ল্যান ছিল গভর্নমেন্টে বন্ধ করার, বাট সেই প্ল্যানটা স্থগিত করে দিয়েছে, অর্থাৎ আনঅফিশিয়াল ফোন কিনে আপনারা কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। সো চাইলে আপনারা আনঅফিশিয়াল ফোন কিনতে পারেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। বাট একটা জিনিস আপনারা পাবেন না, সেটা হলো অফিশিয়াল ফোনে 1 বছরের ওয়ারেন্টি থাকে, আনঅফিশিয়াল ফোনে কোনো ওয়ারেন্টি থাকে না। কিন্তু অফিশিয়াল ফোনের থেকে আনঅফিশিয়াল ফোনের দাম অনেক কমই পাওয়া যায়। দেন সেকেন্ড প্রশ্নটা হলো কম দামি ফোনের মধ্যে Xiaomi Realme কেন এখন পর্যন্ত সেরা। মেইনলি কেন সেরা এই কথা বলতে গেলে অনেক কথাই বলার আছে, বাট অনেক ডিপে যাব না। একটা জিনিসই আপনাদেরকে বুঝাবো, কম দামি ফোনের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট কিন্তু গেমিং করা অথবা ফটোগ্রাফি করা না, কারণ কম দামি ফোনে এই দুইটার কোনোটাই আপনি খুব বেশি একটা পাবেন না, মানে কোনো রকম পাবেন। কিন্তু মেইন জিনিস হলো ফোনটার ইউআই, মানে আপনার ফোনটা কতটা কমফোর্টেবলভাবে ইউজ করতেছে, মানে ফোনটা কি হেভি ল্যাগ করে কিনা। কারণ ইউআইটা যদি কমপ্লিকেটেড হয় বা ইউআইটা যদি কমফোর্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সামনের দিকে বেশি দিনের ফোনটা ইউজ করতে পারবেন না। তো Xiaomi এবং Realme এই দুটো ফোনে যদি আমি কমপ্লেনের কথা বলি, কম দামি ফোনের ক্ষেত্রে ইউআইতেই সবচেয়ে বেশি কমপ্লেন ছিল, স্পেশালি Xiaomi তো ইউআই নিয়ে কমপ্লেনের শেষ নেই। সো কম দামি ফোনগুলোতে রিসেন্টলি আমরা যে ফোনগুলো রিভিউ করলাম Xiaomi এবং Realme, তারা কিন্তু অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল আনার ট্রাই করতেছে বাজেট রেঞ্জের ফোনগুলোতে। যদি আমি বলবো না স্টক অ্যান্ড্রয়েড, বাট অলমোস্ট স্টক অ্যান্ড্রয়েডের মতো। এবং এতে যে বিষয়টা হচ্ছে যে আপনার আননেসেসারি কোনো অ্যাপসও তারা নেই। Xiaomi কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে তারা কিন্তু তাদের ইউআইতে আর অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে না। এখনও সব ফোনে এটা আসেনি, আস্তে আস্তে সব ফোনে এসে পড়বে এবং নতুন ফোনগুলোতে আমরা দেখবো যে একেবারে অ্যাডভার্টাইজমেন্টটা নাই। সো এইটা অনেক বড় একটা স্টেপ Xiaomiর সাইড থেকে। সো Xiaomiর ইউআই এবং Realme ইউআই এবং কম দামি ফোনগুলোতে যদি স্টক অ্যান্ড্রয়েডের মতো আপনি ফিল পান, কনফিগারেশন যদি একটু কমও হয় তাও আপনার জন্য বেটার, কারণ আপনি তখন লং টাইম ইউজ করতে পারবেন। এবং সবথেকে বড় কম্পিটিটর বা এই মার্কেটের সবথেকে বড় বাদশা হলো স্যামসাং, যাদের কনফিগারেশন অনেক খারাপ ছিল এবং কম দামে পাওয়া যেত। কম দামে আসলে পাওয়া যেত না, মানে দাম একটু বেশি নিত তুলনামূলক। তো স্যামসাংয়েরও মনে করেন যে মার্কেটটা অনেকটা দখল করে ফেলতে পারে এবং Xiaomi এবং Realme, এবং এটা আস্তে আস্তে রিসেন্টলি আমরা Realme C30, C33, তারপরে Xiaomi Redmi A1 প্লাস ফোনগুলোতে আমরা কিন্তু দেখেছি যে কনফিগারেশন কিছুটা দুর্বল, বাট ইউআই কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তার মানে আগামী দিনগুলোতে Xiaomi Realme-কে বিট করাটা অ্যাটলিস্ট নতুন কোম্পানিগুলো যেগুলো রয়েছে, আইটেল বলেন বা টেকনো বলেন বা বাংলাদেশি কোম্পানি ওয়ালটন বলেন বা সিম্ফনি বলেন, এদের জন্য কিন্তু কিছুটা হলো টাফ হবে। দেন থার্ড প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হলো স্ন্যাপড্রাগনের প্রিমিয়াম গ্রেডের প্রসেসরগুলো কেন খুব একটা চলতেছে না। স্ন্যাপড্রাগনের 888, 8 Gen 1, তারপরে 8+ Gen 1, এই তিনটা প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগনের টেকনিক্যালি ফ্লপ। এটা ট্রু যে প্রসেসরগুলো অনেক শক্তিশালী, বাট এই তিনটা প্রসেসরই ওভারহিটিং ইস্যুস রয়েছে। আপনি সেটা যেই ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, এটাতেও কিন্তু ওভারহিটিং ইস্যুস রয়েছে, গেমস খেলতে গেলে নানা রকম প্রবলেম রয়েছে। বাট স্যামসাংয়ের ফোনগুলো কিন্তু গেমিং সেন্ট্রিক ফোন না, দ্যাটস ওয়াই ব্যাপারটা কিন্তু ধরা যায় না। এবং আপনারা যদি খেয়াল করেন, স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর কিন্তু অনেকই জনপ্রিয় একটা প্রসেসর, এবং এই প্রসেসর দিয়ে কিন্তু এখনও মোবাইল কোম্পানিগুলো ফোন লঞ্চ করে। তার প্রধান কারণ হলো 870 যথেষ্ট স্টেবল একটা প্রসেসর, এবং স্ন্যাপড্রাগনের প্রিমিয়াম সেগমেন্টের সর্বশেষ এই একটা প্রসেসর যেটাতে ওভারহিটিং ইস্যুসটা ওইভাবে নেই এবং কোনো ঝামেলা নাই। এরপরে থেকে অর্থাৎ 888 থেকে কিন্তু সব প্রসেসরে অনেক সমস্যা রয়েছে, এবং খুব কম সংখ্যক ফোনই আছে যে আলটিমেটলি ভালো পারফর্ম করতেছে। এবং এর মধ্যে সব থেকে বড় ব্যাড লাক হলো OnePlus-এর, কারণ OnePlus-এর 10 সিরিজের ফোনগুলো আমরা দেখেছি 888 প্রসেসর দিয়ে, স্ন্যাপড্রাগনের 8 Gen 1 বা 888 সিরিজের প্রসেসর দিয়ে আসছে, এবং সেই ফোনগুলো কিন্তু খুব একটা চলে নাই। আবার গ্রিন লাইন ইস্যুস তো আসে, আবার বাংলাদেশে 2 নম্বর OnePlus-এর ফোন আসে, এরকম নানা ইস্যু মিলিয়ে
হাই রেঞ্জের বা হাই এন্ডের প্রসেসরগুলো কিন্তু ফ্লপ। এই জায়গায় আবার মিডিয়াটেকের নতুন প্রসেসরগুলো কিন্তু কম্পেয়ার টু বেটার হচ্ছে। আগে মিডিয়াটেক খুব একটা ভালো প্রসেসর না হলেও এখন কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তার পাশাপাশি গুগলও বাদ দিয়ে দিয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা। সো ইন ফিউচারে স্ন্যাপড্রাগনের প্রসেসর যে ভালো হবে, আমরা এখন যতদিন বলে এসেছি অনেক ভালো, চোখ বন্ধ করে ভালো, আগামীতে সেটা হয়তো আমরা বলতে পারবো না। এবং সেটা যে কোনো প্রসেসরের ক্ষেত্রেই, স্পেশালি স্ন্যাপড্রাগনের আগামী প্রসেসরগুলো কেমন হবে এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। দ্যাটস ওয়াই মোবাইল কোম্পানিগুলো কিন্তু মিডিয়াটেকের দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হলো স্ন্যাপড্রাগন প্রসেসর আগের মতো তৈরিও করতে পারছে না, বিকজ তাদের র ম্যাটেরিয়ালসের অনেক শর্টেজ। তবে নেক্সট ফিউচারে মানে আগামীতে আমরা যা যা দেখবো, অনেক নতুনত্ব অনেক কিছুই দেখবে। এমন হতে পারে গুগলের টেনজর চিপ অনেক স্ট্রং হয়ে গেলেও যেতে পারে। দেন এরপরের প্রশ্নটা হলো 13,000 টাকার মধ্যে Realme C33 এবং Vision 5 Plus এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি সেরা? এই দুটি ফোনের মধ্যে আসলে কোন ফোনটি সেরা এটা যদি আমি বলতে চাই, এই দুটি ফোনের মধ্যে কনফিগারেশন ওয়াইজ আপনার কিছুটা হলো Vision 5 Plus এগিয়ে থাকবে। আউটলুকের ক্ষেত্রে অনেকের কাছে হয়তো Vision 5 Plus ক্যাটাগরি আউটলুক পছন্দ হবে, অনেকের কাছে আবার দেখা যাবে যে Realme C33টা অনেক পছন্দ হবে। বাট দুটো ফোনের মধ্যে মেইনলি প্রাইসের একটু গ্যাপ রয়েছে। কিন্তু Realme C33 এটাও কিন্তু 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন, কিছুদিন পরে আসবে। আর ইউনিসকের T606 থেকে ইউনিসকের T612 স্লাইটলি এগিয়ে থাকবে। মেইনলি যে ডিফারেন্সটা হলো সেটা হলো এই দুটো ফোনের কনফিগারেশন ওয়াইজ ডিসপ্লের মধ্যে ভিশনটা হলো ফুল এইচডি প্লাস আর রিয়েলমিটা হলো এইচডি প্লাস। কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মানে ফুল এইচডি প্লাস বাট রেজুলেশন অনেক বেশি, কিন্তু যদি ডিসপ্লে প্যানেল অনেক স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু আবার লাভ নেই। যেমন Realme C33 ডিসপ্লেটা এইচডি প্লাস হলো, ডিসপ্লে প্যানেলটা অনেক ভালো। সো এই দুটি ফোনের মধ্যে ওভারঅল আমার কাছে এখন পর্যন্ত Realme C33 ভালো লেগেছে, কারণ এটা 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটাও আসবে। দ্যাটস ওয়াই 3GB 32GB যেটা এখন মার্কেটে রয়েছে সেটা আমি বলবো না, 4GB 64GB না, 4GB 128GB আসবে Realme C33। সো ওভারঅল সব দিক বিবেচনায় আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমি একটু আগে কথা বলেছি, সেটা হলো ইউআই। কারণ আপনার এই বাজেট রেঞ্জের ফোনগুলো লং টাইম ইউজের ক্ষেত্রে ইউআইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভূমিকায় থাকে। সো ইউআইটা যদি আপনার কমফোর্ট হয় দেন আপনার লং টাইম ইউজ করতে পারবেন। সো ওই দিক বিবেচনা বা রিয়েলমির থেকে ভিশনটা পিছিয়ে থাকবে। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে অলমোস্ট সিমিলার পারফরমেন্সই পাওয়া যায় দুটো ফোনে, যেহেতু ইউনিসকের প্রসেসর রয়েছে। সো খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না, কিন্তু বাস্তবতা যদি আপনি ইউআই পারফরমেন্সের কথা বলেন তাহলে ভিশনের থেকে রিয়েলমি অনেক এগিয়ে থাকবে। সো বাকিটা আপনার ইচ্ছা, আপনারা আসলে কীভাবে থিঙ্ক করেন, আপনাদের আউটলুক কী ধরনের চয়েস, ওই বিবেচনায় ফোন নেন। বাট আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে Realme C33টাই ওভারঅল গুড চয়েস। তবে যেটা 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিছুদিন পরে আসবে, সেই ফোনটা চাইলে আপনারা নিতে পারেন। বাট আপনারা চিন্তা ভাবনা করে দেন ডিসিশনে একটা ফোন কিনবেন। দেন সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা কোনো প্রশ্ন না, সেটা হলো যে এই মুহূর্তে দেশে টেকসই কোনো ফোন নাই। একদম স্ট্রেট আপনাদেরকে এই কথাটা বললাম। মানে রাইট নাও অনেক ফোন আছে কনফিগারেশন ডানবাম করা, মানে আপনারা বুঝবেন ক্যামেরা একটু ভালো, প্রসেসর খুবই খারাপ, আবার প্রসেসর অনেক খারাপ হওয়ার কারণে দেখা যাচ্ছে ওভারঅল কনফিগারেশন ভালো হলেও ফিল পাওয়া যাচ্ছে না। যেমন আপনারা যদি খেয়াল করেন স্ন্যাপড্রাগন 680 প্রসেসর নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে অনেক ভালো আউটলুকিং ফোন, কনফিগারেশন অনেক ভালো, কিন্তু স্ন্যাপড্রাগনে 680 থাকার কারণে না ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না। এই কারণে কিন্তু রেডমি নোট 11 সিরিজটা কিন্তু অনেক পপুলার হলেও একটা সময় যায় কিন্তু খুব একটা চলে নেই। দেখা যাচ্ছে মানুষ বাধ্য হয়ে আগের ফোনগুলোই কিনতেছে, রেডমি নোট 10 সিরিজের ফোন কিনতেছে। ইস্যু কিন্তু একটাই, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর প্লাস 695 প্রসেসর। দুটো প্রসেসরের থেকে 680 প্রসেসরটা বেশি খারাপ, 695 তাও ধরলাম কম বেশি ভালো, ক্যামেরা পারফরমেন্স ভালো পাওয়া যায়। এরকম আরও কিছু প্রসেসর রয়েছে। তো ইন দ্য মিন টাইম আবার এই গ্যাপে মিডিয়াটেকে তেমন কোনো প্রসেসর নাই, কারণ মিডিয়াটেক কোম্পানি থেকে তারা নর্মাল যে জি সিরিজ বা হেলিও সিরিজের প্রসেসর রয়েছে সেটা তারা খুব একটা সেল করতেছে না, তারা আস্তে আস্তে ডায়মেনসিটিতে চলে যাচ্ছে। আর ডায়মেনসিটির প্রসেসর একটু এক্সপেন্সিভ, দ্যাটস ওয়াই আমরা আসলে সেমি বাজেট সেগমেন্ট বা ধরেন যে সেমি মিড বাজেট সেগমেন্টে কোনো ফোন পাচ্ছি না, মানে 15,000 টাকা থেকে 25,000 টাকায়। তো এই জন্য স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর নিচ্ছি, অনেক সুন্দর ফোন, অনেক কনফিগারেশন থাকা ফোন, হেভি পারফর্ম করে না। আরেকটা বিষয় হলো যে আরও বেশ কিছু প্রসেসর রয়েছে কম দামি ফোনগুলোতে, আমরা দেখতেছি সেই পুরাতন হেলিও A22 বা হেলিও A20 এই ধরনের প্রসেসর আনা হচ্ছে। এতে যে বিষয়টা হচ্ছে যে ওভারঅল ওই ফোনগুলো আগে যে বাজেট রেঞ্জের ফোন ছিল কম দামে, তার থেকেও আসলে লো গ্রেডে পারফর্ম করতেছে। সো রাইট নাও আসলে মার্কেটে টেকসই ফোন নেই, আপনারা কনফিগারেশন অনুযায়ী অনেক ধরনের ফোন পাবেন। ইভেন ওয়ার্ল্ড ওয়াইডে খুব একটা টেকসই ফোন এই বছর লঞ্চ হয়নি। কত ফোন ছিল, যত ভালো ফোন ছিল আমরা গত বছর বা তার আগের বছর দেখেছি। তো আশা করতেছি আগামী বছর যে ইমপ্রুভমেন্ট আসতে পারে, কারণ প্রসেসরের র ম্যাটেরিয়ালসের অনেকই শর্ট, মানে কোথাও খুব একটা পাওয়া যাচ্ছে না। তার পাশাপাশি জিনিসপত্রের দামও বেড়ে গিয়েছে। সো সব কিছু এতটাই এক্সপেন্সিভ হয়ে গিয়েছে যে ফোন কোম্পানিগুলো মাঝখানে পড়ে গেছে, কারণ সব জিনিস যদি কোয়ালিটিফুল দিতে চায় তাহলে ফোনের দাম দেখা যায় প্রায় 2.5-3 গুণ বেড়ে যায়। তখন যেই ফোনটা তারা 15,000 টাকা লঞ্চ করতো, ওইটা যদি এখন
35,000 টাকা লঞ্চ করে তাহলে মানুষ কিনবে না, এটাই স্বাভাবিক। ইভেন 25,000 টাকা লঞ্চ করলেও কিনবে না। সো তারা চেষ্টা করতেছে যে 15,000 টাকার ফোনটা অ্যাটলিস্ট যেন 20,000 টাকা লঞ্চ করে। সো 20,000 টাকা লঞ্চ করতে গেলে তার দেখা যাচ্ছে যে অনেক কিছু কস্ট কাটিং করতে হচ্ছে। এই কারণে আপনারা খেয়াল করবেন এখনকার ফোনগুলো অনেক বড় বড় জিনিসই মিসিং থাকে। সো আলটিমেটলি লস কিন্তু আমাদেরই হচ্ছে। মোবাইল কোম্পানিরও দোষ দিয়ে লাভ নেই, কারণ তারা সার্ভাইভ করার জন্য কোনো রকম তৈরি করে ফোন আনতেছে, আদারওয়াইজ তো আবার তাদের মানুষ ভুলে যাবে। আর আমরা বেচারা এমন একটা যুগের মধ্যে পড়ে গেছি যেই যুগে সব আছে আবার কিছুই নেই, কারণ সব জিনিসের দাম অনেক বেড়ে গেছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।